বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এমন এক নাটকের রিভিউ যেটা দেখার পর হয়তো আপনিও ভাববেন শর্টকাট নিলে জীবনে শর্টকাট ফলই পাবেন। হ্যাঁ, আজ আমরা কথা বলবো শর্টকাট নামের নাটক নিয়ে, যেখানে অভিনয় করেছে আমাদের প্রিয় ব্যাচেলর পয়েন্টের টিম। এই নাটকটা শুরুতেই মনে হবে আহা, পুরনো সেই বন্ধুদের গল্প আবার ফিরে এসেছে। হাসি, ঝামেলা, প্রেম, ভুল বোঝাবুঝি সব একসাথে। কিন্তু আসল জায়গায় গল্পটা টার্ন নেয় যেখানে চরিত্ররা জীবনের শর্টকাট নিতে গিয়ে নিজেরাই জালে আটকে যায়। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মুরাদপুর গ্রামে মোর্শেদ ভূঁইয়া নামের এক বৃদ্ধ ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার মাইকিং চলতেছে। তিনি গুপ্তধনের সন্ধানে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে গেছেন। এরপরে সিনে দেখতে পাই মামুনকে। তার বন্ধুরা ব্রিজে অপেক্ষা করছিল, কারণ কলেজে তাদের পরীক্ষা ছিল। মামুন জিজ্ঞেস করে পরীক্ষা প্রিপারেশন কেমন। তারা জানায় পৃথিবীর কোনো অপশক্তি আসলেও তাদের ফেল করাতে পারবে না। তারা গুপ্তধন নিয়ে এসেছে, মানে নকল নিয়ে এসেছে। এরপর যাওয়ার পথে বাইক স্টার্ট নেয় না। তখন টাকলা বন্ধু মামুনকে খোঁচা মেরে বলে, তোর বাবা এত কিপটে কেন, তোকে তেল উঠানোর টাকা দেয় না? এটা শুনে মামুন টাকলা বন্ধুর উপর কিছুটা ক্ষেপে যায়, আর তাকে না নিয়েই তারা দুজনেই চলে যেতে চায়। তখন আরেক বন্ধু বলে যে ওকে নিতেই হবে, কারণ ওর কাছেই এই গুপ্তধন আছে। এইবার মামুন তাকে বাইক ঠেলতে বলে। বাইক স্টার্ট হওয়ার পর তারা যখন কলেজে যাচ্ছিল, হঠাৎ করেই টাকলা বন্ধুর পকেট থেকে সব নকলগুলো পড়ে যায়। এরপর দ্রুত সেগুলো কুড়িয়ে নিয়ে পরীক্ষার হলে চলে আসে। পরীক্ষার হলে তারা বিভিন্ন স্টাইলে নকল করছিল। তাদের সাথে পরীক্ষা দিচ্ছিল লাইলা, সে মামুনের গার্লফ্রেন্ড। স্যার হঠাৎ মামুনের খাতা দেখতে চায়। মজার ব্যাপার হলো স্যার দেখতে পায় যে সে বিজ্ঞান পরীক্ষায় ইতিহাসের অ্যান্সার করতেছে। অর্থাৎ আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, তারা নকল করছে ইতিহাস পরীক্ষার। উত্তরটি ছিল এমন যে নবাব সিরাজউদ্দৌলা একজন মহাবিজ্ঞানী ছিলেন। তিনি বলেছেন প্রত্যেক ক্রিয়ারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এরপর ক্লাসের সবাই হাসাহাসি করে। তাদের তিন বন্ধুর কাছ থেকে স্যার নকল পায় এবং তাদের হল থেকে বের করে দেয়। আর যাওয়ার পথে মামুন বারবার লাইলার দিকে তাকাচ্ছিল। হল থেকে বেরিয়ে তারা তিনজন ফেসবুক লাইভে গিয়ে বলতে থাকে, একবার না পারিলে দেখো শতবার। আজকে আমাদের পরীক্ষা ভালো হয়নি, কারণ নকলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলাম বুড়া বন্ধুকে। সে বিজ্ঞানের পরীক্ষায় ইতিহাসের নকল এনেছিল। এজন্য নকলের দায়িত্ব কোনো বুড়ো বেটাকে দিবেন না, তাহলে এরকম ভুলভাল করে ফেলবে। ঠিক ওই সময় সেখানে লাইলা চলে আসে। সে বলে, তুমি নকল করলে কেন? এবারও তো পাস করতে পারবে না। আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছো? বিয়ে শাদী করবো না। তখন মামুন জানায় যে এত টেনশন করতে হবে না। ৬-৭ লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করলে কেউ বলবে মাংস কম হয়েছে, কেউ আবার ঠিকমতো দাওয়াত না পেলে চিল্লাচিল্লি করবে। এর থেকে ভালো আমরা অনেক ছোটোখাটো করে বিয়ের আয়োজন করব। আর ওই টাকা নিয়ে হানিমুনে যাব মালদ্বীপে। আর মালদ্বীপে গিয়ে তুমি ফেসবুকে ১০০ রিলস ক্রিয়েট করবা, আর আমি ১০০ রিলস ক্রিয়েট করব। রিলস থেকে যে টাকা আয় হবে তাতে আমাদের বিয়ের খরচ উঠে উল্টো লাভ হবে। এই কথা শুনে লাইলা মামুনের উপর রাগ করে আর বলে, আমি এত কিছু শুনতে চাই না। ছোটোখাটো একটা চাকরি করো আর আমাকে বিয়ে করো। বাজারে মামুনের স্যার মামুনের বাবাকে সব ঘটনা জানিয়েছিল। মামুন রাতে বাড়িতে ফিরলে তার বাবা জিজ্ঞেস করে সে পড়ালেখা করবে কি না। মামুন জানিয়ে দেয় যে সে পড়াশোনা করবে না, কারণ তার প্রচুর টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আর মামুনের মতে সেটা পড়াশোনা করে কখনোই সম্ভব না। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি মামুনের মা টাকার জন্য চিকিৎসা করতে না পারায় মারা গিয়েছে। সে জানায় টাকাকে সে নিজে দেখে ছাড়বে। এরপর সে শার্ট চেঞ্জ করে তার বাইক নিয়ে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে।
সেখানে তারা 4 জন মদ পান করে আর লায়লাদের বাড়িতে ডাব চুরি করতে যায়। লায়লা তার ভাইদের বলে ডাবের গাছে বুঝি চোর এসেছে। এরপর তারা যখন পুকুর পাড়ে চলে যায় তখন সেখানে মামুন আসে লায়লার কাছে। মামুনের কাছ থেকে অ্যালকোহলের গন্ধ পায় লায়লা। লায়লা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মামুন বলে, তোমাকে দেখতে এসেছি। তখন লায়লা বলে, আমাকে দেখতে আসছো নাকি ডাব চুরি করতে আসছো? এরপর মামুন আর তার বন্ধুরা মিলে ডাব চুরি করে পালায়। রাতে মামুন রিলস দেখতেছিল, তখন একটা রিলস আসে। সেই রিলসে এক লোক বলছে, শর্টকাটে বড়লোক হতে চান তাহলে আপনাকেই বলছি, গুপ্তধন খুঁজতে বের হয়ে যান। আশেপাশে যত ক্ষেত খামার মাঠঘাট জংলা আছে সব জায়গায় খুঁজে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, আর মিনিটেই হয়ে যান কোটিপতি। এরপরে সিনে আমরা দেখতে পাই লায়লার বাবা লতিফ মেম্বরকে এবার চেয়ারম্যান পদপ্রার্থী। সে গ্রামবাসীকে জানায়, আমি বেশ কয়েক বছর আগে তোমাদের সেবা করার সুযোগ পাইছিলাম। অপরাজনীতি নষ্ট রাজনীতি দেখে মনের দুঃখে রাজনীতি থেকে দূরে সরে যাই। যদি চেয়ারম্যান করা হয় তাহলে সে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকবে। এরপর আমরা আনোয়ার টিভির সাংবাদিককে দেখতে পাই। সে একটা বাবার খোঁজ পেয়েছে যার বয়স নাকি 300 বছর, কিন্তু তাকে দেখলে মনে হবে 35 বছর। আনোয়ার প্রশ্ন করে, এই যে আপনার শক্তি, এই শক্তি দিয়ে আপনি কি কি সমস্যার সমাধান করেন? তখন সেই বাবা জানায়, সে কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ 12 বছর তার বাম হাত উপরে রেখে সাধনা করেছে। তারপর সে বর পেয়েছে। সে অনেক সমস্যার সমাধান দিয়ে থাকেন, যেমন সংসারের অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, পড়ালেখায় অমনোযোগী, নেশা থেকে মুক্তি। আনোয়ার বলে, বাবা আপনি তো বাম হাত উপরে করে সাধনা করেছিলেন, পায়খানা শেষে কিভাবে ধৌত করতেন? এতে বাবা রাগান্বিত হয়ে একটা দৌড়ানি দেয় আনোয়ারকে। মামুন ক্যারাম বোর্ডে ছিল, তখন আনোয়ার ভাইকে দেখে খেলতে ডাকে। মামুন বলে, ভাই আমাদের এলাকায় কি কোনো গুপ্তধন থাকতে পারে? তখন আনোয়ার জানায়, আছে তো, এটা তো বর্ডার এলাকা। দেশ ভাগের সময় সবাই তো জানমাল নিয়ে পালাইতে পারে নাই, কোনো রকমে যান নিয়ে পালাইছে। আর যাওয়ার সময় তাদের যে সম্পদ টাকা পয়সা এসব কিছু তো মাটির নিচে গর্ত করে রেখে গেছে, কিন্তু তারা তো আর পরবর্তীতে ফিরে আসে নাই, তাই মাটির নিচে অবশ্যই গুপ্তধন আছে। সেখান দিয়ে লতিফ মেম্বারের মিছিল যেতে থাকে, আর এই সুযোগে মামুন লায়লার সাথে কথা বলতে যায়। মামুন মজা করে লায়লাকে জানায়, চাকরি বাকরি সে করতে পারবে না, তাকে ঘর জামাই রাখতে বলে। তখন লায়লার 2 ভাই মামুনকে দেখে মারধর করে। লায়লার বাবা টাকা দিয়ে দেয় যাতে সে লায়লাকে ভুলে যায়। মামুন টাকা না নিয়ে বলে, একদিন না তো একদিন লায়লাকে বিয়ে করবেই। তখন আনোয়ার ভাই এক লোককে প্রশ্ন করে, ভোট দিবেন কাকে? লোকটি ভোট কাকে দিবে তা না বলে আগের বছর কি কি হয়েছে সেগুলো বলছিল। পরের প্রশ্ন এক নারীকে করে, প্রশ্নটি ছিল কাকে দিবেন? উত্তরে বলে, কেন, আমি আমার স্বামীকে দেব। আনোয়ার ভাই বলে, আরে ভোটের কথা বলেছি। এরপর মামুন শুয়ে রিলস দেখতেছিল। সেই লোকটি বলে, হবে না, কিচ্ছুই হবে না, অর্থ না থাকলে তোর প্রেমিকাও থাকবে না, আর সময় নষ্ট করিস না, পাইলেও পাইতে পারিস গুপ্তধন। এরপর মামুন তার পকেট থেকে একটা মোহর বের করে, যেটা সে তার দাদার এই ম্যাপের মধ্যে পেয়েছে। তখন তার বন্ধুরা জানায় যে এগুলো তো জিন ভূত পাহারা দেয়, আমরা কি পরে বাঁচতে পারবো? মামুন বলে, আমি একাই পেলে একাই আমেরিকা চলে যাব, তোরা এখানেই থাকবি। তখন তারা সবাই ঠিক করে যে গুপ্তধন পেলে তারা সবাই আমেরিকা চলে যাবে, এবং তার বন্ধুদের গুপ্তধন খুঁজতে আগ্রহী করে। এরপর তারা 3 বন্ধু ম্যাপ হাতে নিয়ে পুরো গ্রাম খুঁজতে থাকে। একসময় ম্যাপের লোকেশন অনুযায়ী জায়গাটা খুঁজে পায়। জায়গাটি খুঁজতে থাকে, তখন জায়গাটির মালিক আসে এবং জানতে চায়, মাটি খুঁজতেছো কেন? মামুন ও তার বন্ধুরা ভুল বোঝাতে চাইলেও কিন্তু তাতে কোনো লাভ হয় না, বাধ্য হয়ে সব বলে। বুড়ো প্রস্তাব দেয় তাদের অর্ধেক আর বুড়োর অর্ধেক গুপ্তধনের ভাগ দিতে হবে। তারা সবাই রাজি হয়।
মামুন এই কথাটা আর কাউকে বলতে বারণ করে। তখন সেই জমির মালিক বলে, তোরা কাজ করতে থাক, আমার জমির ত্রিসীমানায় কেউ আসতে পারবে না। এরপর তারা তিনজন খুব দ্রুত মাটি খুঁড়তে থাকে। কিছুক্ষণ পর একজন লোক আসে সেখানে আর বলে, এখানে মাটি খুঁড়তেছো কেন? তখন জমির মালিক বলে, আমার বাড়ির উঠানে মাটি ফেলবো। তখন সে লোক বলে, ওখানে ছোট্ট একটি জায়গা পূরণ করার জন্য এত মাটি লাগবে নাকি? একথা শুনে জমির মালিকের রাগ হয় তার উপর আর তাকে তাড়িয়ে দেয়। সেখান থেকে একটু পর সেই লোক এসে বাজারের মুরব্বীদের সাথে এই বিষয়টি শেয়ার করে আর বলে, মনে হয় ওরা গুপ্তধন পাইছে। তখন এক মুরব্বী মামুনকে উদ্দেশ্য করে বলে, ওর দাদা যেমন গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিল, মামুনও পাগল হয়ে যাবে। ওই জায়গায় সেখানে আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারও ছিল। সে ওই লোকটিকে বলে, আচ্ছা ওই জায়গায় যে গুপ্তধন আছে সেটা ওরা জানলো কেমনে? তখন সে লোক বলে, কেন, ওর দাদাও তো এই কাজ করতো, ওর দাদার ম্যাপ দেখে পাইছে। একথা শুনে সাথে সাথে এসে আনোয়ার টিভির সাংবাদিক তার বসকে ফোন করে। এই খবর পাবলিশ করলে নিশ্চিত ভাইরাল। এরপর আমরা দেখি লোকজন জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে গ্রামবাসী আসে সেই গুপ্তধন খোঁজা দেখতে, আর ওই জায়গায় মেলা বসে যায়। এই অবস্থা দেখে মামুন ও তার বন্ধুরা অবাক হয়, কিভাবে মানুষ এই ব্যাপারটা জানলো। ঠিক সেই সময় আবার আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ার আসে, গুপ্তধন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আনোয়ার প্রশ্ন করে, তারা উত্তর দিতে চায় না। একসময় মামুন জানায় তারা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছে, আর যদি সেই গুপ্তধনটা তারা পায় তাহলে তারা নিজেরা কিছু রেখে বাকিটা এই এলাকার উন্নয়নের জন্য দিয়ে দিবে। এতে গ্রামের মানুষ খুব খুশি হয়। আনোয়ার টিভির এই নিউজ মুহূর্তেই ভাইরাল হয়। সব টিভি চ্যানেল এই গুপ্তধনের রিপোর্ট বানাতে থাকে। বাজারে মামুনের বাবাকে লাইলার বাবা বিয়ের প্রস্তাব দেয়। মামুনের বাবা বলে, লতিফ মেম্বর কিন্তু এক কথার মানুষ, সামনের মাসের 22 তারিখে বিয়ের দাওয়াত রইল, আপনাদেরও দাওয়াত রইল। এদিকে মামুন ও তার বন্ধুরা মাটি খুঁড়তেই থাকে। লাইলার বাবা জনগণের সাপোর্ট পাওয়ার লোভে গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, গ্রামের ভদ্র একটা ছেলে, সে হলো মামুন, সে গুপ্তধন পেলে আপনাদেরকে বিলিয়ে দিবে। কিন্তু এটা বললেই তো আর সম্ভব হবে না, কারণ গুপ্তধন পেলে সব চলে যাবে সরকারের কাছে। তখন গ্রামবাসীকে সেটা মামুন একা দিতে পারবে না। তাই আমি যদি চেয়ারম্যান হই তাহলে সরকারের সাথে সমঝোতা করে এই কাজে আমি মামুনকেও সাহায্য করব। এরপর সবাই অপেক্ষা করতে থাকে। মামুনের হঠাৎ একটা কোপ গুপ্তধনে লাগে আর সবাই দেখার জন্য চারদিকে ঘিরে ফেলে। লাইভ টেলিকাস্ট হতে থাকে। সেখানে একটি ছোট বক্স পাওয়া যায়। বক্সটি খুলতে ধরলে দেখা যায় একটি লাল আলো চারদিকে ছড়িয়ে পড়েছে এবং হাতে লাল একটি শর্ট প্যান্ট এবং একটি চিরকুটে লেখা ছিল, এভাবে গুপ্তধন পেয়ে বড়লোক হওয়া যায় না, ধনী হতে হলে পরিশ্রম করে আয় করতে হয়। আর এটা দেখে তারা তিনজন হতাশ হয়ে যায়। লাইলার বাবা জানতে পারলে লাইলাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, আর সেখান থেকে সবাই এক এক করে চলে যেতে থাকে। এখানেই নাটকটি শেষ হয়। সব মিলিয়ে শর্টকাট নাটকটা হলো এন্টারটেনমেন্টের সঙ্গে একটা জীবন শিক্ষা। হাসিও পাবেন, ভাবনার খোরাকও পাবেন। তাই আমি বলবো এটা অবশ্যই একবার দেখা উচিত। বিশেষ করে যারা ব্যাচেলর পয়েন্টের পছন্দ করেন তাদের জন্য এটা একটা ছোট ফিল্মের মতো ট্রিট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গল্প দেখো এবং গল্প ভাবো।